আজকে আমরা পড়ছি কোলয়েডের স্থায়িত্ব। এখন প্রশ্ন হচ্ছে কোলয়েডকে আমরা যদি রেখে দিই তাহলে কিন্তু কোলয়েড একটা একটা লং পিরিয়ড ধরে, একটা লং টাইম ধরে কিন্তু থেকে যেতে পারে। কিন্তু ঘটনা হচ্ছে যদি আমরা একটা প্রলম্বনকে রেখে দিই কিছুক্ষণ পরে কিন্তু এক্ষেত্রে বিস্তার মাধ্যম ও বিস্তৃত দশার কণাগুলি আলাদা হয়ে যায়। কোলয়েডের এই যে এক্সট্রা যে মানে প্রলম্বনের তুলনায় কোলয়েডের যে এই বেশি যে সুস্থিতি, এর ফলে কি হয় কোলয়েডের বিস্তার মাধ্যম ও বিস্তৃত দশা আলাদা হয় না। আমরা যদি দেখি এটা হচ্ছে কোলয়েড, এক্ষেত্রে কি হচ্ছে এই সবুজ কালিতে আমরা বিস্তৃত দশার কণাগুলোকে বুঝিয়েছি, বিস্তৃত দশা মানে ডিসপার্স ফেজের কণাগুলোকে বুঝিয়েছি, আর লাল কালিতে আমরা হচ্ছে বিস্তার মাধ্যম বা ডিসপারশন মিডিয়ামের কণাগুলোকে বুঝিয়েছি। এবার আমরা যদি দেখি এই কণাগুলো কিন্তু বিস্তৃত দশার এই যে কণাগুলো রয়েছে তাদের মাঝখানে কিন্তু বিস্তার মাধ্যমের কণা রয়েছে, অথবা বলতে পারি বিস্তৃত দশার কণাগুলিকে চারদিক থেকে যেহেতু বিস্তার মাধ্যমের কণা ঘিরে ধরে রেখেছে, সেহেতু বিস্তৃত দশার কণাগুলি কিন্তু কখনোই নিজেদের মধ্যে কাছাকাছি আসতে পারছে না। এবার এই ব্যাপারটা যদি আমরা না ঘটতো, তা আমরা যদি ধরে নিই মাঝখান থেকে এই বিস্তার মাধ্যমের এই কণাগুলো যদি না থাকতো, তাহলে কি হতো বিস্তৃত দশার কণাগুলো নিজের মধ্যে যুক্ত হয়ে যেত। যুক্ত হয়ে গেলে কি হতো বড় আকারের কণা তৈরি হতো। বড় আকারের কণা হয়ে যাওয়াই মানে কিন্তু কোলয়েড তখন প্রলম্বনে পরিণত হয়ে যেত এবং তার কিছুক্ষণের মধ্যে থিতিয়ে পড়তো। এই থিতিয়ে পড়ার এই যে কোলয়েড যে নষ্ট হয়ে যাচ্ছে এই ঘটনাটাকে বলা হয় হচ্ছে তঞ্চন বা কোয়াগুলেশন। এবার এই তঞ্চন ব্যাপারটা হচ্ছে না কেন, তার জন্য হচ্ছে কোলয়েডের সুস্থিতি দায়ী। এবার এই কোলয়েডের সুস্থিতির পিছনে কিন্তু বিভিন্ন কারণ থাকে। দ্রাবক আকর্ষী কোলয়েডের একরকম কারণ থাকে, দ্রাবক বিকর্ষী কোলয়েডের এক ধরনের কারণ থাকে। দ্রাবক আকর্ষী কোলয়েডের ক্ষেত্রে কি হয়, দ্রাবক আকর্ষী কোলয়েডের ক্ষেত্রে যদি আমরা এখানে সবুজে ধরেছে হচ্ছে বিস্তৃত দশার কণাকে আর লালে ধরেছে হচ্ছে বিস্তার মাধ্যমের কণাকে, বিস্তৃত দশার কণাকে চারদিক থেকে বিস্তার মাধ্যমের কণা ঘিরে ধরে থাকে। ফলে দুটি বিস্তৃত দশার কণা কখনোই পাশাপাশি আসতে পারে না, তাই নিজেদের মধ্যে যুক্ত হয়ে এরা থিতিও করতে পারে না। তো এবার ঘটনা হচ্ছে দ্রাবক আকর্ষী কোলয়েডকে যদি আমাদের থিতিয়ে ফেলতে হয় তাহলে কি করতে হবে, তাহলে একমাত্র রাস্তা হচ্ছে দ্রাবক আকর্ষী কোলয়েডের বিস্তার মাধ্যমকে সম্পূর্ণভাবে উত্তপ্ত করে একে বিক্রিয়া পাত্র থেকে বের করে দিতে হবে। তখন হচ্ছে বিস্তৃত দশা কণা হচ্ছে কোলয়েডের নষ্ট হওয়ার কিন্তু সম্ভাবনা আসে। যতক্ষণ বিক্রিয়া পাত্রে বিস্তৃত দশা এবং বিস্তার মাধ্যম দুজনেরই অস্তিত্ব আছে ততক্ষণ কিন্তু এই কোলয়েডকে নষ্ট করা কঠিন ব্যাপার। এবার দ্রাবক বিকর্ষী কোলয়েড বা লায়োফোবিক স্থলের ক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে সুস্থিতির মূল কারণ কিন্তু আগের বারের মতো নয় বা দ্রাবক আকর্ষীর মতো নয়। এক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে দ্রাবক বিকর্ষী কোলয়েডের ক্ষেত্রে বিস্তৃত দশা এবং বিস্তার মাধ্যম এই দুই ধরনের কণাই কিন্তু প্রায় সমপরিমাণ থাকে। আমরা এই চিত্রে ধরে নিয়েছি হচ্ছে কালো কালিতে বিস্তৃত দশা কণাকে আর লাল কালিতে বিস্তার মাধ্যমের কণাকে। এবার বিস্তৃত দশা কণার চারদিকে একটা নির্দিষ্ট ধরনের চার্জ থাকে, যেমন এখানে আমার চিত্রে এখানে ধনাত্মক চার্জকে দেখিয়েছি। তাহলে বিস্তৃত দশার কণার চারদিকে যে চার্জগুলো রয়েছে এই চার্জগুলো থাকার ফলে বিস্তৃত দশার কণাগুলো আহিত হয়। দ্রাবক আকর্ষী কোলয়েডের ক্ষেত্রে বিস্তৃত দশার কণাগুলি আহিত সাধারণত হয় না, হলেও খুব সামান্য, কিন্তু দ্রাবক বিকর্ষীর ক্ষেত্রে বিস্তৃত দশার কণা অবশ্যই আহিত হবে, অবশ্যই নির্দিষ্ট চার্জে হয়, ধনাত্মক না ঋণাত্মক। আমরা এখানে ধরে নিয়েছি ধনাত্মক চার্জে। যদি বিস্তৃত দশার কণা ধনাত্মক চার্জে হয় এই কোলয়েডটাকে বলা হবে ধনাত্মক কোলয়েড, আর বিস্তৃত দশার কণা যদি ঋণাত্মক চার্জে হয় তাহলে আমরা তাকে বলবো হচ্ছে তখন এই কোলয়েডকে বলা হবে ঋণাত্মক কোলয়েড। আমাদের এই চিত্রের কোলয়েড হচ্ছে ধনাত্মক কোলয়েড। তাহলে এখানে দুটি বিস্তৃত দশার কণা যখনই কাছে আসতে চেষ্টা করবে তারা কিন্তু সমচার্জ পরস্পরকে বিকর্ষণ করে বলে দূরে চলে যাবে। এই বিকর্ষণ শক্তির জন্য কিন্তু এই বিস্তৃত দশার কণা কখনোই কাছে আসবে না এবং তা একত্রিত না হওয়ার ফলে থিতিয়ে পড়ার সম্ভাবনা বা কোয়াগুলেশনের সম্ভাবনাও থাকে না। কিন্তু আমরা যদি উত্তপ্ত করি তখন কিন্তু এই বিস্তৃত দশার কণাগুলো এই বিকর্ষণের পরেও যদি নিজেদের কাছে চলে আসে তাহলে কিন্তু থিতিয়ে পড়ার সম্ভাবনা একটা তৈরি হয়। এই জন্য দ্রাবক বিকর্ষী কোলয়েডগুলোকে উত্তপ্ত করলে অনেক সময় তার কোয়াগুলেট করে যায় অথবা তঞ্চিত হয়ে যায়। এছাড়া আমরা যদি একটা ধনাত্মক কোলয়েড আর ঋণাত্মক কোলয়েড যদি মিশিয়ে দিই, অর্থাৎ বিস্তৃত দশার কণার চারদিকে যে আধানটা আছে এই আধানটাকে যদি আমরা কোনোভাবে নষ্ট করে দিতে পারি,
সেটা দুভাবে করতে পারি। একটা করতে পারি বাইরে থেকে যদি বিপরীত আধানধর্মী বিপরীত আধানের কিছু যুক্ত করি, সেক্ষেত্রে ওই প্লাস চার্জগুলো যদি যেহেতু কলোয়েডটা ধনাত্মক আধানের, বাইরে থেকে যদি ঋণাত্মক আধানের কোনো কিছুকে যুক্ত করি যা এসে বিস্তৃত দশার ওই চারদিকে থাকা ধনাত্মক চার্জগুলোকে নষ্ট করে দেয়, তাহলে বিস্তৃত দশার কণাগুলি নিস্তরিত হয়ে যাবে এবং তারা পাশাপাশি যুক্ত হয়ে গিয়ে থিতিয়ে পড়ে যাবে। অথবা এমন যদি করি যে আমরা এই কলোয়েডটা যেমন একটা ধনাত্মক কলোয়েড, অন্য একটা ঋণাত্মক কলোয়েডকে যদি এর মধ্যে মিশিয়ে দিই, অর্থাৎ ধনাত্মক কলোয়েড ঋণাত্মক কলোয়েডকে যদি মিশিয়ে দিই, তখন একটা কলোয়েডের বিস্তৃত দশা হবে হচ্ছে ধনাত্মক চার্জের, একটা কলোয়েডের বিস্তৃত দশা হবে ঋণাত্মক চার্জের। তারা পরস্পর মিশিয়ে গিয়ে দুজনের আধানকে নিস্তরিত করে দেবে, দুজনের আধানকে প্রশমিত করে দেবে এবং একত্রিত হয়ে তৃতীয় পড়ে যাবে। এই দুভাবেই কিন্তু আমরা কিন্তু দ্রাবক বিকর্ষী কলোয়েডকে তঞ্চিত করতে পারি বা কোয়াগুলেট করতে পারি, যেটা দ্রাবক আকর্ষী ক্ষেত্রে সম্ভাবনা নেই। এই জন্য আমরা এখানে বুঝতে পারছি যে দ্রাবক আকর্ষী দ্রাবক বিকর্ষীর মধ্যে দ্রাবক আকর্ষী কলোয়েডের স্থায়িত্ব বেশি। এবার আমরা দ্রাবক বিকর্ষী কলোয়েড যেটা নাকি স্থায়িত্ব কম, তার মধ্যে কিছুটা দ্রাবক আকর্ষী কলোয়েড যুক্ত করে দিয়ে দ্রাবক বিকর্ষী কলোয়েডের স্থায়িত্ব বাড়াতে পারি। অর্থাৎ কি, দ্রাবক বিকর্ষী কলোয়েডের স্থায়িত্ব কম, এর মধ্যে বেশি স্থায়িত্বের দ্রাবক আকর্ষী কলোয়েডকে যুক্ত করে দিচ্ছি, করে দ্রাবক বিকর্ষী কলোয়েডের স্থায়িত্বটাকে বাড়িয়ে দিচ্ছি। তার মানে এই ক্ষেত্রে আমরা দ্রাবক আকর্ষী কলোয়েডকে আমরা বলবো হচ্ছে সংরক্ষী কলোয়েড বা প্রোটেক্টিভ সল। এই প্রোটেক্টিভ সল অর্থাৎ হচ্ছে দ্রাবক আকর্ষী কলোয়েড। এক্ষেত্রে কি করবে, এক্ষেত্রে সে দ্রাবক বিকর্ষী কলোয়েডের স্থায়িত্বকে বাড়াবে, কারণ যেহেতু দ্রাবক আকর্ষী কলোয়েডের স্থায়িত্ব এমনিতেই বেশি। ওরা সাধারণত কি হয়, এক্ষেত্রে সাধারণত দ্রাবক আকর্ষী কলোয়েডের যে বিস্তৃত দশা তা দ্রাবক বিকর্ষী কলোয়েডের বিস্তৃত দশাকে আকর্ষণ করে, অথবা উল্টো হতে পারে, দ্রাবক বিকর্ষী কলোয়েডের বিস্তৃত দশা দ্রাবক আকর্ষী কলোয়েডের বিস্তৃত দশাকে আকর্ষণ করে। এবার যদি এটা হয়, যেমন এক্ষেত্রে আমরা যদি ধরি এই ছবি চিত্রের ক্ষেত্রে, এক্ষেত্রে এটা দ্রাবক বিকর্ষী কলোয়েডের বিস্তৃত দশা, তা আকর্ষণ করেছে হচ্ছে, তা অ্যাবজর্ব করেছে হচ্ছে, অধিশোষিত করেছে দ্রাবক আকর্ষী কলোয়েডের বিস্তৃত দশাকে, যার ফলে এক্ষেত্রে কি হচ্ছে, দ্রাবক বিকর্ষী কলোয়েডের বিস্তৃত দশার চারদিকে যেমন আধানও রয়েছে, আবার দ্রাবক আকর্ষী কলোয়েডের বিস্তৃত দশার চারদিকে বিস্তার মাধ্যমের একটা আবরণও রয়েছে। বা উল্টো যদি হয়, দ্রাবক আকর্ষী কলোয়েডের বিস্তৃত দশা যদি দ্রাবক বিকর্ষী কলোয়েডের বিস্তৃত দশাকে আকর্ষণ করে, সেক্ষেত্রে একই ঘটনা ঘটবে। দ্রাবক বিকর্ষী কলোয়েডের বিস্তৃত দশার চারদিকে আধানের একটা লেয়ার থাকবে এবং দ্রাবক আকর্ষী কলোয়েডের বিস্তৃত দশার চারদিকে একটা বিস্তার মাধ্যমে লেয়ার থাকবে। এক্ষেত্রে কি হচ্ছে, যে এর মধ্যে দুটো ঘটনায় যে কোনো ঘটনাই ঘটুক না কেন, দুক্ষেত্রে কিন্তু এবার এই কণাগুলো, এই বিস্তৃত দশাগুলো নিজেদের কাছে আসতে গেলে একটা বিস্তার মাধ্যমের লেয়ার তাদের হচ্ছে নিজেদের মধ্যে একত্রিত হতে বাধা দেবে, যার ফলে বিস্তৃত দশাগুলো, সেটা দ্রাবক বিকর্ষী কলোয়েডেরই বিস্তৃত দশাগুলো কিন্তু এখন আর কাছে নিজেদের কাছে আসতে পারবে না। যেটা আগে শুধুমাত্র আধানের জন্য কাছে আসতে পারছিল না, সেটা এবার হচ্ছে মাঝে বিস্তার মাধ্যমের উপস্থিতির জন্য কিন্তু কাছাকাছি আসতে পারছে না। অর্থাৎ দ্রাবক বিকর্ষী কলোয়েডের স্থায়িত্বের বৃদ্ধি ঘটেছে। তাহলে আমরা বুঝতে পারছি দ্রাবক বিকর্ষী কলোয়েডের স্থায়িত্ব আমরা বৃদ্ধি করতে পারি দ্রাবক আকর্ষী কলোয়েড যুক্ত করে। এই অর্থাৎ দ্রাবক আকর্ষী কলোয়েডকে বলা হয় হচ্ছে প্রোটেক্টিভ সল বা সংরক্ষী সল। এবার কোন একটা দ্রাবক আকর্ষী কলোয়েডের কতটা সংরক্ষণ ক্ষমতা আছে, এই সংরক্ষী ক্ষমতাটাকে বিজ্ঞানী সিগমন্ডি তিনি একটা প্যারামিটার দিয়ে ব্যাখ্যা করেছিলেন। সেই প্যারামিটারটার নাম হচ্ছে স্বর্ণ সংখ্যা বা গোল্ড নাম্বার। কোন দ্রাবক আকর্ষী সল মানে কোন লায়োফিলিক সল কতটা ভালো প্রোটেক্টিভ সল, সেটা মাপার জন্য যে প্যারামিটারটা ব্যবহার করা হয় সেটা হলো হচ্ছে স্বর্ণ সংখ্যা বা গোল্ড নাম্বার। ক্ষেত্রে কি করা হয়, এক্ষেত্রে একটা 10 ml স্ট্যান্ডার্ড গোল্ড সল, 10 ml প্রমাণ গোল্ড সল একটা নেওয়া হচ্ছে, যেটা গোল্ড সল মানে লাল কালারের দ্রবণ হবে, এই জন্য আমি লাল দিয়ে লিখেছি। এর মধ্যে 1 ml 10% NaCl দ্রবণ মিশিয়ে দেওয়া হয়। সাথে সাথে এই গোল্ড সলটা কোয়াগুলেট করে যাবে, মানে তঞ্চিত হয়ে যাবে এবং কালারটা পাল্টে যাবে, লাল থেকে হয়ে যাবে নীল কালার। এবার আমরা কি করছি, এবার ওই একই কাজ করছি, মানে গোল্ড সলের মধ্যে 1 ml 10% NaCl সলিউশন যোগ করছি, কিন্তু তাছাড়া
ঠিক তার আগে মানে NaCl দ্রবণ যোগ করার আগে আমরা একটা নির্দিষ্ট পরিমাণ প্রোটেক্টিভ কোলয়েড মানে হচ্ছে কোনো একটা দ্রাবক আকর্ষী কোলয়েড এর মধ্যে যোগ করে দিচ্ছি, দিয়ে দেখছি এই কালারের পরিবর্তনটা হচ্ছে কিনা। প্রথম একটা নির্দিষ্ট পরিমাণ দিয়ে দেখছি কালারের পরিবর্তন হচ্ছে কিনা। যদি কালারের পরিবর্তন হয়ে যায় সেক্ষেত্রে আমরা সংরক্ষিত কোলয়েডের পরিমাণটা একটু বাড়িয়ে দিচ্ছি, আর একটু বাড়িয়ে দেখছি যে কালারের পরিবর্তন হচ্ছে কিনা। এরকম করতে করতে মিনিমাম সর্বনিম্ন যে পরিমাণ প্রোটেক্টিভ কোলয়েড এর মধ্যে অ্যাড করার পর তারপর 1% তারপর 1 ml 10% NaCl যোগ করলে কালারের পরিবর্তন হচ্ছে না, মানে কোয়াগুলেশনটা হচ্ছে না, তাহলে আমরা বলবো যে ওই কোলয়েডের ওই x গ্রাম, যেখানে x গ্রাম অ্যাড করে থাকি, x গ্রাম এই 1 ml 10% NaCl সলিউশনের যে কোয়াগুলেশন করার যে ক্ষমতা সেটাকে বাধা দিতে সক্ষম হয়। অর্থাৎ এটাকে আমরা এই x মিলিগ্রাম, এই xটাকে বলা হবে হচ্ছে ওই প্রোটেক্টিভ কোলয়েডটার স্বর্ণ সংখ্যা। তাহলে স্বর্ণ সংখ্যা কাকে বলে? স্বর্ণ সংখ্যা হচ্ছে 10 ml স্ট্যান্ডার্ড গোল্ড সলের মধ্যে 1 ml 10% NaCl দ্রবণ অ্যাড করলে দ্রবণটির গোল্ড সলের কালারটা লাল থেকে নীল হয়। এই কালার পরিবর্তন রোধ করার জন্য সর্বনিম্ন যত মিলিগ্রাম সংরক্ষিত কোলয়েড অ্যাড করলে এই কালারের পরিবর্তনটা বন্ধ হয় বা কালারের পরিবর্তনটা হয় না, তত মিলিগ্রামকে বলা হয় ওই কোলয়েডের গোল্ড নাম্বার বা স্বর্ণ সংখ্যা। তাহলে আমাদের বলা হলো যে একটা নির্দিষ্ট কোলয়েডের নাম করলো, একটা কোলয়েডের নাম দিল, ধরা গেল হচ্ছে স্টার্চ। স্টার্চের গোল্ড নাম্বার বললো 25। এর মানে কি? এর মানে হচ্ছে ওই একই 10 ml এর স্ট্যান্ডার্ড একটা গোল্ড সল আছে, তার মধ্যে 1 ml 10% NaCl সলিউশন দিলে ওর কালারটা লাল থেকে নীল হয়ে যায়, মানে সলটা কোয়াগুলেট করে যায়, তঞ্চিত হয়ে যায়। এবার আমরা যদি এই 1 ml 10% NaCl সলিউশন যোগ করার আগে থেকে 25 মিলিগ্রাম স্টার্চ দ্রবণ ওই 10 ml গোল্ড সল সলিউশনের মধ্যে মিশিয়ে রাখতাম, তাহলে 1 ml 10% NaCl দ্রবণ দিলেও কালারের কোনো পরিবর্তন হতো না। এই জন্যই স্টার্চের গোল্ড নাম্বারটাকে বলা হচ্ছে 25। এবার দুটো পদার্থ নেওয়া হলো, যার একটা তো আছে স্টার্চ, যার গোল্ড নাম্বার ধরা গেল 25, আর কি পদার্থ ধরা গেল জিলেটিন, যার গোল্ড নাম্বার 0.005। অর্থাৎ স্টার্চের গোল্ড নাম্বার 25 আর জিলেটিনের গোল্ড নাম্বার হচ্ছে 0.005। স্টার্চের গোল্ড নাম্বার অবশ্যই বেশি, জিলেটিনের গোল্ড নাম্বার কম। এখন প্রশ্ন হচ্ছে পরীক্ষায় দিয়ে আমাদের জিজ্ঞেস করে যে কে বেশি, কে ভালো কোলয়েড। মাথায় রাখতে হবে যে স্টার্চের ক্ষেত্রে 25 মিলিগ্রাম দিলে তবে ওই কালার চেঞ্জটাকেও আটকাতে পারে, আর জিলেটিন মাত্র 0.005 মিলিগ্রাম দিলেই ও কিন্তু কালার চেঞ্জটা আটকাতে পারে। অর্থাৎ জিলেটিনের ক্ষেত্রে ওই কালার চেঞ্জ আটকাতে 0.005 মিলিগ্রামই যথেষ্ট, সেই কালার চেঞ্জটা আটকাতে স্টার্চের 25 মিলিগ্রাম দিতে হচ্ছে। অর্থাৎ জিলেটিন হচ্ছে সংরক্ষিত কোলয়েড হিসাবে স্টার্চের থেকে অনেক বেটার বা অনেক ভালো। তাহলে আমরা বলতে পারি যে সংরক্ষিত কোলয়েডের নির্ণয়ের ক্ষেত্রে বা সংরক্ষিত কোলয়েডের কার্যকারিতা নির্ণয়ের ক্ষেত্রে যে কোলয়েডের গোল্ড নাম্বার যত কম তার সংরক্ষিত ধর্ম বা সংরক্ষিত ক্ষমতা তত বেশি। কোলয়েড বা সংরক্ষিত কোলয়েডের কিছু উদাহরণ, যেমন ফটোগ্রাফি প্লেট, মানে যেটা ফিল্ম হয়, ফিল্মের মধ্যে সিলভার ব্রোমাইডের সল থাকে। এই সিলভার ব্রোমাইডের সলের মধ্যে প্রোটেক্টিভ কোলয়েড হিসেবে জিলেটিনের মিশ্রণ দেওয়া থাকে। জিলেটিন দেওয়ার জন্য হচ্ছে সিলভার ব্রোমাইডটা হচ্ছে তৃতীয় পয়েন্ট। আইসক্রিমের মধ্যে সাধারণত জিলেটিন আর কার্বক্সিমিথাইল সেলুলোজ এগুলোর হচ্ছে মিশ্রণ প্রোটেক্টিভ কোলয়েড বা সংরক্ষিত কোলয়েড হিসেবে দেওয়া থাকে, যার জন্য আইসক্রিমের মধ্যে থাকা ছোট ছোট বরফের কুচিগুলো হচ্ছে ডিজের মধ্যে যুক্ত হয়ে বড় বরফের দলাতে পরিণত হয় না। দুধের মধ্যে তো দুধ তঞ্চিত হয় না, কারণ দুধের মধ্যে হচ্ছে সংরক্ষিত কোলয়েড হিসেবে কেসিন দেওয়া থাকে। এগুলো হচ্ছে বিভিন্ন সংরক্ষিত কোলয়েডের উদাহরণ। এবার আমরা দেখব যে একটা দ্রাবক বিকর্ষী কোলয়েড কি করে প্রস্তুত হয়। ধরো আমরা আর্সেনিক অক্সাইড নিলাম, তার মধ্যে H2S যোগ করলাম। আর্সেনাস অক্সাইড H2S এর সঙ্গে বিক্রিয়া করে তৈরি করবে আর্সেনিয়াম সালফাইড, সাথে করে জল। আর্সেনিয়াম সালফাইড অদক্ষিপ্ত হয়ে যাবে। এবার এই অদক্ষিপ্ত আর্সেনিয়াম সালফাইড যেটা পড়ে আছে তার সঙ্গে সামনে যখন যদি H2S যদি অতিরিক্ত হয়, H2S আয়নিত হচ্ছে 2H+ H2-।
এবার আর্সেনিয়াম সালফাইডের সঙ্গে H2S এর মধ্যে ভেঙে যে আয়নগুলো তৈরি হয়েছে মানে অর্থাৎ H+ আর H2- এর মধ্যে H2- হচ্ছে কমন আয়ন আছে, এজন্য আর্সেনিয়াম সালফাইড H2- কে প্রথমে আকর্ষিত করবে অর্থাৎ অধিশোষিত করবে, অধিশোষিত করে তৈরি হবে H2S3.H2-। এবার এই H2- যুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে যেটা হয়, এবার H+ টা কি হবে, H2- আর্সেনিয়াম সালফাইডের সঙ্গে অধিশোষিত হয়ে প্রথম লেয়ারে চলে আসবে এবং পরবর্তীতে যে এবার H2- গুলো আবার H+ কে আকর্ষণ করবে করে দ্বিতীয় লেয়ার তৈরি করবে। এটা আমরা সিলভার নাইট্রেট ক্ষেত্রে দেখিয়েছি। সিলভার নাইট্রেট দেখা গেল সিলভার নাইট্রেট রিঅ্যাকশন করেছে Ki এর সঙ্গে, বিক্রিয়া করে তৈরি করেছে AgI, তার সঙ্গে KNO3, KiXS আছে। সিলভার নাইট্রেট ধরা গেল এক্সেস আছে, তাহলে কি হবে Ag+ NO3-। অদক্ষিপ্ত হচ্ছে Ag+, তাহলে অদক্ষিপ্ত যেটা হয়েছে মানে দ্রাবক বিকর্ষী কোলয়েডের যে বিস্তৃত দশা যেটা তৈরি হবে মানে AgI, সে কি করছে তার মধ্যে যে আয়নগুলো আছে সেই আয়নগুলি একটা কমন আয়ন যেটা হচ্ছে অপলয়কের মধ্যে রয়েছে, মানে সিলভার নাইট্রেটের মধ্যে এখানে Ag+ আছে, Ag+ কে প্রথম স্তরে নিয়ে নিচ্ছে, প্রথমে আকর্ষণ করছে, ফলে Ag+ গুলো হচ্ছে সিলভার আয়োডাইডের অদক্ষেপ যে সিলভার আয়োডাইড রয়েছে তার গায়ে আটকে যাচ্ছে এবং এটা দৃঢ়ভাবে একটা আটকে যাচ্ছে, ফলে এখান থেকে কিন্তু সিলভার আয়োডাইড গুলো মুক্ত হতে পারে না বা দৃঢ়ভাবে আটকে গেল। আর এই সিলভার আয়োডাইড গুলো তার অপোজিট যে আয়ন ছিল তার থেকে যে মানে বিপরীতধর্মী যে আয়ন মানে নাইট্রেট আয়ন তাকে হচ্ছে আকর্ষিত করে। এই আয়নগুলো বা নাইট্রেট আয়নগুলো কিন্তু নিজেদের জায়গা কিন্তু অদল বদল করতে পারে, অর্থাৎ বিক্ষিপ্ত অবস্থায় থাকে, বিক্ষিপ্ত, এবং এই নাইট্রেট আয়নের স্তরটাকে আমরা বলি হচ্ছে বিক্ষিপ্ত স্তর। এই দৃঢ় স্তর মানে প্রথম স্তর এবং বিক্ষিপ্ত স্তর অর্থাৎ দ্বিতীয় স্তর, এদের দুজনের মধ্যে যে পার্থক্য সেটাকে বলা হয় হচ্ছে জিটা পটেনশিয়াল। এখন ঘটনা হলো যেটা যে আয়োডাইড যে অণু যাদের চারদিকে এই আয়নের একটা লেয়ার পড়ে রয়েছে, এরা কাছাকাছি আসলে নিজেদের মধ্যে রিপালশন করবে। এবার এই জন্যই কিন্তু সিলভার আয়োডাইড কোলয়েডটা সুস্থিত হচ্ছে, থিতিয়ে পড়ছে না। যতক্ষণ এই আয়নের লেয়ার ওদের চারদিকে আছে ততক্ষণ কিন্তু তারা এই সুস্থিতিটা বজায় রাখবে। এবার আমরা পড়ব কোলয়েডের তঞ্চন বা কোয়াগুলেশন অফ কোলয়েড। এক্ষেত্রে যেটা তঞ্চন কি জিনিস, এই তঞ্চন কি জিনিস ব্যাপারটা আমাদের জানতে হবে। ঘটনাটা হলো যে কোলয়েডের ক্ষেত্রে কি হয়, বিস্তার মাধ্যম বিস্তৃত দশা একসাথে হয়ে রয়েছে, এবার এই বিস্তার মাধ্যম থেকে বিস্তৃত দশাকে আলাদা করে থিতিয়ে ফেলার এই পদ্ধতিটাকে বলা হয় হচ্ছে তঞ্চন। সাধারণত কি করা উচিত, যদি বিস্তৃত দশাগুলো নিজেদের মধ্যে যুক্ত হয়ে যায়, যুক্ত হয়ে গেলে বিস্তৃত দশার আকার বড় হয়ে যাবে এবং সেক্ষেত্রে বিস্তৃত দশাগুলো নিজে থেকেই হচ্ছে বিস্তার মাধ্যম থেকে আলাদা হয়ে থিতিয়ে পড়ে যাবে। বা এই ঘটনাটার নাম হচ্ছে, এই ঘটনাটি হলো হচ্ছে তঞ্চন। তঞ্চন সাধারণত দু ধরনের কোলয়েডে দু রকম ভাবে হয়। দ্রাবক বিকর্ষী ক্ষেত্রে একরকম ভাবে হয়, দ্রাবক আকর্ষী ক্ষেত্রে একরকম হয়। যেমন প্রথম আমরা শিখছি দ্রাবক বিকর্ষীর ক্ষেত্রে কি হয়। দ্রাবক বিকর্ষীর ক্ষেত্রে সাধারণত হয় হচ্ছে, যেমন একটা উদাহরণ নিচ্ছি, আর্সেনাস সালফাইডের যে সল্টটা নিচ্ছি, আর্সেনাস সালফাইডের সল্টে হচ্ছে H2S3 H2-, এটা একটা নেগেটিভ সল্ট। এক্ষেত্রে কি করব আমরা, এর স্থায়িত্বের মূল কারণ হচ্ছে H2- আয়নটা, মানে এই -2 যেটা H2- আছে এই ঋণাত্মক আয়নটাই এখানে হচ্ছে কোলয়েডের স্থায়িত্বের মূল কারণ। এবার এই মাইনাস চার্জটাকে যদি আমরা নষ্ট করে দিতে পারি, মাইনাস চার্জটাকে যদি আমরা প্রশমিত করে দিতে পারি, তাহলে কোলয়েড জুড়ে একাধিক আর্সেনাস সালফাইড অণু নিজের মধ্যে যুক্ত হয়ে থিতিয়ে পড়ে যাবে। এবার এখানে সুল-ঝার্টি রুল বলে একটা সূত্র আছে, এই সূত্রতে বলছে যে এই আয়ন এই জিনিসটাকে, এই আর্সেনাস সালফাইডের সল্টটাকে যদি আমরা থিতিয়েতে চাই, এ যেহেতু মাইনাস চার্জের, এই যেহেতু ঋণাত্মক আধানের, একে কোয়াগুলেট করার জন্য বা তঞ্চিত করার জন্য যে তঞ্চককে পাঠাতে হবে সেই তঞ্চকের জন্য আধান এর ঠিক উল্টো হয়। মানে এখানে আর্সেনাস সালফাইডের সল্টের আধান হচ্ছে মাইনাস, অর্থাৎ এক্ষেত্রে যে তঞ্চক হবে সেটা ধনাত্মক আধানের হতে হবে। যদি আমরা অ্যালুমিনিয়াম ক্লোরাইড ইউজ করি, অ্যালুমিনিয়াম ক্লোরাইড ভাঙবে হচ্ছে Al3+ আর 3Cl-, এখানে Al3+ হবে তঞ্চক, Cl- নয়, কারণ Cl- সেম আধান। তো Al3+ আসবে, এসে H2- আধানটাকে প্রশমিত করে দেবে এবং একাধিক H2S3 আর্সেনাস সালফাইড অণু নিজেদের মধ্যে যুক্ত হয়ে থিতিয়ে পড়ে যাবে। এই যে অর্থাৎ তঞ্চনের ক্ষেত্রে কোলয়েডের যে আধান তার বিপরীতধর্মী আধানের তঞ্চক হচ্ছে কার্যকরী। এটাই হলো সুলজে-হার্ডি সূত্রের
এটাই হলো সুল-জারটি সূত্রের প্রথম নিয়ম। দ্বিতীয় নিয়ম আমরা যদি ধরছি যে এক জায়গায় তঞ্চক হিসেবে Al3+ যাচ্ছে, আর এক জায়গায় তঞ্চক হিসেবে আছে ক্যালসিয়াম 2+, মানে LCl3 আর ক্যালসিয়াম ক্লোরাইড, দুজনের মধ্যে কে বেশি কার্যকরী? LCl3 এর ক্ষেত্রে তঞ্চক হচ্ছে Al3+, ক্যালসিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে তঞ্চক হচ্ছে Ca2+। সাধারণত Al3+ অ্যালুমিনিয়ামের কাছে 3 পজিটিভ চার্জ আছে, যেটা Ca2+ এর তুলনায় বেশি, তো Al3+ হচ্ছে বেশি কার্যকরী হবে। সুল-জারটি সূত্রের দ্বিতীয় নিয়ম হচ্ছে তঞ্চক যত একাধিক চার্জ থাকবে, তবে আয়নে যত বেশি আধান থাকবে তত সেই তঞ্চক বেশি কার্যকরী হবে। অর্থাৎ এই আর্সেনাস সালফাইডের তঞ্চিত করার ক্ষেত্রে ফার্স্ট সূত্র অনুযায়ী অ্যালুমিনিয়াম 3+ ও ক্যালসিয়াম 2+, এরা দুজন হচ্ছে কার্যকারী তঞ্চক হবে, এই ক্লোরাইডরা নয়। আবার দ্বিতীয় সূত্র অনুযায়ী অ্যালুমিনিয়াম 3+ ও ক্যালসিয়াম 2+ এর মধ্যে ক্যালসিয়াম 2+ এর তুলনায় অ্যালুমিনিয়াম 3+ হবে হচ্ছে বেশি কার্যকারী, কারণ ওর মধ্যে বেশি ধনাত্মক আধান রয়েছে। এবার আমরা করব দাবক আকর্ষিক লোহের তঞ্চন। দাবক আকর্ষিক লোহের তঞ্চন করতে গেলে কি করতে হবে? এই বিস্তৃত দশার কণাগুলো যেন নিজেদের মধ্যে যুক্ত হয়ে যায়, এবং যুক্ত হয়ে গেলে তারা আকারে বড় হয়ে যাবে এবং তিথি পড়বে, তঞ্চিত হবে। কিন্তু ঘটনা হচ্ছে এখানে এই বিস্তৃত দশার কণার চারদিকে বিস্তার মাধ্যমে একটা লেয়ার রয়েছে, যার ফলে কণাগুলো কখনোই আসতে পারে না। এবার দাবক আকস্মিক কোলয়েডের ক্ষেত্রে সাধারণত আধান খুব কমই থাকে, কিন্তু যদি সামান্য আধান থাকো, ধরো এরা হচ্ছে ধনাত্মক আধান রয়েছে, কিন্তু ধনাত্মক আধানের পরিমাণটা খুব কম। এই দাবক আকস্মিক কোলয়েডের বিস্তৃত দশা বা ডিসপার্স ফেজের চারদিকে একটা ধনাত্মক আধানের একটা লেয়ার রয়েছে, কিন্তু তার অবদান কম। কিন্তু এক্ষেত্রে বিস্তার মাধ্যম বা ডিসপারশন মিডিয়ামের একটা যে লেয়ার রয়েছে ডিসপার্স ফেজের চারদিকে, এইটা বেশি এখানে হচ্ছে কার্যকরী। যদি এখানে বিস্তৃত বিস্তার মাধ্যম বা ডিসপারশন মিডিয়ামে যদি জল হয়, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে হাইড্রোফিলিক কোলয়েড বলবো আমরা। যদি আমাদের এই ডিসপারশন মিডিয়ামটা যদি জল হয়, তাহলে ওই লায়োফিলিকের বদলে আমরা সেটাকে বলবো হাইড্রোফিলিক কোলয়েড। এবার এই হাইড্রোফিলিক কোলয়েড যেটা রয়েছে, এই হাইড্রোফিলিক কোলয়েডের এখানে স্থায়িত্বের দুটো কারণ। প্রথম নম্বর কারণ হচ্ছে বিস্তৃত দশার চারদিকে বিস্তার মাধ্যম বা ডিসপারশন মিডিয়ামের একটা লেয়ার রয়েছে, যার জন্য বিস্তৃত দশাগুলো কাছে আসতে পারছে না। 2 নম্বর কারণ ডিসপার্স ফেজ বা বিস্তৃত দশার চারদিকে একটা ধনাত্মক আধানের লেয়ারও রয়েছে। দুটো মিলে হচ্ছে এখানে দাবক আকর্ষিক কোলয়েডের স্থায়িত্বকে বাড়াচ্ছে। তাহলে এদের যদি আমরা তঞ্চিত করতে চাই, এদের দুটো কাজ করতে হবে। এক তো প্রথম আধানটাকে ধ্বংস করতে হবে, আধানটাকে নষ্ট করতে হবে। 2 নম্বর হচ্ছে বিস্তার মাধ্যমকেও সরিয়ে দিতে হবে। তাহলে প্রথম শুধু আমরা যদি ব্যবহার করি এমন কাউকে যে আধানটাকে নষ্ট করে দিল, সেক্ষেত্রে কিন্তু তঞ্চন সম্ভব হবে না। তা আমরা প্রথম ব্যবহার যেটা করছি সেটা হচ্ছে এমন কাউকে দিচ্ছি যারা বিস্তার মাধ্যমকে টেনে নেবে বা বিস্তার মাধ্যমকে সরিয়ে দেবে। বিস্তৃত দশার চারদিকে যে বিস্তার মাধ্যমের যে লেয়ার আছে সেগুলোকে সরিয়ে দেবে। আমরা যারা হলো যদি এখানে আমাদের বিস্তার মাধ্যম বা ডিসপারশন মিডিয়াম যদি জল হয়, এর মধ্যে আমরা কি করছি, এর মধ্যে অ্যালকোহল বা অ্যাসিটন ব্যবহার করি। এই অ্যালকোহল বা অ্যাসিটন জলকে ডিসপার্স ফেজ বা বিস্তৃত দশার চারদিকে সরিয়ে দেবে। এরপরে যদি আমরা এরপর কি হলো, ডিসপারশন মিডিয়াম সরে গেছে, ডিসপার্স ফেজগুলো পাশাপাশি চলে আসতে পারবে। কিন্তু এক্ষেত্রেও তঞ্চিত হওয়ার সম্ভাবনা কম থাকবে, কারণ যেহেতু ডিসপার্স ফেজের কণাগুলোর চারদিকে সেম আয়ন রয়েছে, তারা পরস্পরকে বিকর্ষণ করছে। এবার আমরা যদি অল্প পরিমাণ তড়িৎ বিশ্লেষ্য পদার্থ ব্যবহার করি, যার মধ্যে থেকে কোনো ঋণাত্মক আধান এসে এই ধনাত্মক চার্জগুলোকে ডিসপার্স ফেজ বা বিস্তৃত দশার চারদিকে ধনাত্মক চার্জ বা পজিটিভ চার্জগুলোকে যদি নিউট্রাল করে দেয়, তাহলে এই বিস্তৃত দশাগুলো নিজের মধ্যে যুক্ত হয়ে দাবক আকর্ষিক কোলয়েডকে তঞ্চিত করবে। তাহলে দাবক আকর্ষিক কোলয়েডকে তঞ্চিত করতে গেলে আমরা একই সাথে আমাদের বিস্তৃত দশার চারদিকের আধানগুলোকেও সরাতে হবে এবং বিস্তৃত দশার চারদিকের বিস্তার মাধ্যমের লেয়ারকেও সরাতে হবে। এই জন্য দাবক আকর্ষিক কোলয়েড বেশি স্থায়ী এবং তাদেরকে তঞ্চিত করা বেশি কঠিন হয়। এবার আমরা পড়বো ইউজ অফ কোয়াগুলেশন অফ কলয়েড। কলয়েডের যে তঞ্চন, তার প্রভাবগুলো কিরকম ভাবে হয় বা সেগুলোকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি।
প্রথমটা হচ্ছে জলকে আমরা হচ্ছে পিউরিফাই করতে পারি বা জলের বিশোধন করতে পারি। কি করে করতে পারি? জলের মধ্যে যদি কাদা মাটি এগুলো থাকে, এগুলো সাধারণত কাদা মাটিগুলো সাধারণত হয় হচ্ছে ঋণাত্মক ধর্মী ক্লোরাইড। তাহলে ঋণাত্মক ধর্মী ক্লোরাইড এর মধ্যে যখনই আমরা হচ্ছে যদি আমরা ফটকিরি যেটাকে আমরা বলি বিজ্ঞানের ভাষায় যদি আমরা অ্যালাম যদি যুক্ত করি, তাহলে এই অ্যালামে মানে যার সংকেত হচ্ছে K2SO4 L2SO4 হোল 3 24H2O, এইটা যদি আমরা যোগ করি, তাহলে এই অ্যালামের মধ্যে উপস্থিত পটাশিয়াম আয়ন, L3+ আয়ন, এই আয়নগুলো মাটির মধ্যে যে নেগেটিভ আয়নগুলো আছে সেই আয়নগুলোকে মুক্ত করে দেবে, অর্থাৎ নিউট্রালাইজ করে দেবে। তখন মাটির যে কণাগুলো যেগুলো কোলয়েডাল অবস্থায় থাকে সেগুলো নিজের মধ্যে যুক্ত হবে, যুক্ত হয়ে যুক্ত হয়ে তৃতীয় পড়ে এবং জল পরিষ্কার অবস্থায় পাওয়া যায়। এই ঘটনাটাই হয় হচ্ছে বদ্বীপ, নদীর মোহনায় বদ্বীপ ঘটনা, অর্থাৎ ডেল্টা ফর্মেশন। ডেল্টা ফর্মেশনে কি হয়? যখন নদী হচ্ছে তার এই সমভূমিতে চলার সময় বিভিন্ন রকম মাটিগুলোকে নিয়ে যখন প্রবাহিত হয়, তখন কি হয়? তখন মাটি জলের মধ্যে, নদীর জলের মধ্যে কোলয়েডাল অবস্থাতে থাকে এবং অবশ্যই মাটি ঋণাত্মক কোলয়েডাল অবস্থায় থাকে। তা যখন সমুদ্রে গিয়ে পড়ে, সমুদ্রের মধ্যে থাকা সমুদ্রে বিভিন্ন রকম লবণ থাকে, সেই লবণের হচ্ছে সোডিয়াম আয়ন, পটাশিয়াম আয়ন, বিভিন্ন রকম আয়নগুলো মাটিতে যে আয়ন রয়েছে, মাটির কোলয়েডের যে আয়ন রয়েছে, সেই আয়নকে প্রশমিত করে দেয়। ফলে সমুদ্রের জলের সঙ্গে যেখানেই হচ্ছে নদীর জল প্রথম সংস্পর্শে আসে, নদীর জলে উপস্থিত মাটিগুলো তাদের আধান হারিয়ে ফেলে এবং নিজের মধ্যে যুক্ত হয়ে যায়, যুক্ত হয়ে তৃতীয় পড়ে এবং বদ্বীপ গঠন করে বা ডেল্টা গঠন করে। এখানে সমুদ্রের জলে উপস্থিত বিভিন্ন মানে যে লবণগুলো থাকে, লবণের আয়নগুলো হচ্ছে মাটির এই নদীর জলে উপস্থিত মাটির যে আধানকে আছে সেই আধানগুলোকে প্রশমিত করে দেয়। এরপরে কোয়াগুলেশন অফ ব্লাড। দাড়ি কাটার সময় তোমরা দেখেছো যে অনেক সময় ফটকিরি ঘষা হয়, কখনো কেটে গেলে যদি ফটকিরি ঘষা হয়, সাথে সাথে রক্ত জমা বেড়ে যায়। আসলে কি হয়? রক্তের মধ্যেও কিন্তু রক্ত এক ধরনের ক্লোরাইড। রক্ত হচ্ছে ঋণাত্মক আধানগ্রস্ত অ্যালুমিনিয়াম ক্লোরাইড। এই ঋণাত্মক আধানগ্রস্ত বলে ফটকিরির মধ্যে উপস্থিত পটাশিয়াম আয়ন এবং অ্যালুমিনিয়াম 3+ আয়ন, ওগুলো রক্তের অ্যালুমিনিয়ামের যে ঋণাত্মক আয়নগুলো আছে, ঋণাত্মক আয়নগুলোকে প্রশমিত করে দেয়। ফলে তারা অ্যালুমিনিয়ামগুলো নিজেদের মধ্যে যুক্ত হয়ে যায়, যুক্ত হয়ে দ্বিতীয় পড়ে এবং রক্ত সেখানে জমা বেড়ে যায়। এরপরে কট্রেল প্রেসিপিটেটর। কট্রেল আমরা যখনই কোনো কলকারখানা দেখবো, কলকারখানার চিমনি দিয়ে যখনই হচ্ছে যে ধোঁয়াগুলো বেরোয়, সেখানে কলকারখানার বিভিন্ন বর্জ্য পদার্থ বেরিয়ে চলে আসতে পারে, যেগুলো হচ্ছে কারখানার তীব্র বিষাক্ত জিনিস বা বিষাক্ত বিভিন্ন গ্যাস চলে আসতে পারে। সেজন্য কি করা হয়? চিমনির ঠিক যেখান দিয়ে ধোঁয়া বেরোচ্ছে ঠিক মুখে দুটো আধানগ্রস্ত তার দিয়ে দেওয়া থাকে বা তড়িৎদ্বার দেওয়া থাকে। এবার ক্লোরাইড যদি ঋণাত্মক আধানগ্রস্ত হয়, সাধারণত আমরা জানি যে বায়ু হচ্ছে এক ধরনের ক্লোরাইড বা অ্যারোসল, যে ধুলোবালি যুক্ত বায়ু উঠছে, তারা এক ধরনের অ্যারোসল। অ্যারোসলেরও হচ্ছে আধান রয়েছে। তাহলে অ্যারোসলের আধান যদি, যে গ্যাস বেরোচ্ছে সেই অ্যারোসলের আধান যদি ঋণাত্মক হয়, সেই কট্রেলের যে ধনাত্মক আধানগ্রস্ত তড়িৎদ্বার আছে তার কাছে যাবে, গিয়ে তড়িৎ মুক্ত হয়ে ক্লোরাইডের কণাগুলো এর মধ্যে যুক্ত হয়ে গিয়ে তৃতীয় পড়ে যাবে। ফলে সাধারণত বায়ু বেরোবে, কোনো খারাপ পদার্থ বা বিষাক্ত গ্যাসগুলো বেরোতে পারে না। আর যদি ক্লোরাইডের মধ্যে আর ধনাত্মক আধানগ্রস্ত ক্লোরাইড হয়, তাহলে তারা কট্রেলের মধ্যে উপস্থিত ঋণাত্মক তড়িৎদ্বারের কাছে গিয়ে তড়িৎ মুক্ত হয়ে